রাজনীতির মাঠে এটাই সম্ভবত সর্বোচ্চ সুযোগ। এই সুযোগ আর আসবে না, অথবা কোরআনের আইন আমরা কারা কারা চাই। একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের। গত 53 বছর যাবৎ এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি। এই ঘোষণা রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী, নতুন কিছু ঘটার ইঙ্গিত, বড় কিছু ঘটার ইঙ্গিত। এই হলো আপনাদের শিক্ষা দীক্ষা, চরম বেয়াদবি, চরম বেয়াদবি। এটাই বলে ক্ষমতার অপব্যবহার। চেয়ার ছেড়ে দাঁড়ানো যাবে না, স্যার দাঁড়ায় রয়েছে পিছনে। সলিমুল্লাহ স্যার পিছনে দাঁড়ানো আর উনি বসা। সবাই স্যারকে জিজ্ঞেস করতেছে আপনি এটা মাইনা নিলেন কেন? উনি বলতেছে আমি কি করবো, আমি তো মেহমান, আমার দাওয়াত করে নিয়ে গেছে, দাওয়াত করে নিয়ে যায় হোস্ট যদি চেয়ারে বসে থাকে। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন গুলতেকিন খান ছেড়ে দিলেও এই তরুণ প্রজন্ম আপনাকে ছেড়ে দিবে না। দেখবেন ডাস্টবিন শাওন নামে ব্র্যান্ড করে ফেলবে। জনগণের জন্য একটা স্বস্তির খবর হচ্ছে, বিজয় হওয়া না পর্যন্ত, বিজয়ের আগে এই নাহিদ আসিফরা বিদায় নিচ্ছেন না। তারা ঘটনা ঘটিয়ে দিয়ে তারপর যাবেন। তো নিজুম মজুমদার যখন জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন, তখন এই নিজুম মজুমদার কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তেই অবস্থান করছে না। আপনার জাতির আব্বা আছে না, আব্বা, আপনার এই জাতির আব্বা হিসাও বাংলাদেশের এই 24-এর বিপ্লবের বিপ্লবী সাথীদেরকে কোন প্রান্ত থেকে আপনি শাস্তি নিশ্চিত করতে পারবেন না। বানর যখন ছিপায় পড়ে তখন আর কলা খায় না। বানর যখন আবার সুযোগ পাবে আপনার ঘাড়ে উঠবে, ঘাড়ে উঠে আপনার ঘাড় মচকিয়ে দেবে। এটা হলো বানরের নীতি। আওয়ামী লীগের নীতিটা ঠিক বানরের মতো বলেই আমি মনে করছি। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, কারাগার থেকে ফারুক খানের স্ট্যাটাস, এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে অত্যন্ত হতাশার একটি স্ট্যাটাস। আবার বাকিদের জন্য আশা জাগা নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এই হলো আপনাদের শিক্ষা দীক্ষা, চরম বেয়াদবি, চরম বেয়াদবি। এটাই বলে ক্ষমতার অপব্যবহার। চেয়ার ছেড়ে দাঁড়ানো যাবে না, স্যার দাঁড়ায় রয়েছে পিছনে। সলিমুল্লাহ স্যার পিছনে দাঁড়ানো আর উনি বসা। সবাই স্যারকে জিজ্ঞেস করতেছে আপনি এটা মাইনা নিলেন কেন? উনি বলতেছে আমি কি করবো, আমি তো মেহমান, আমার দাওয়াত করে নিয়ে গেছে, দাওয়াত করে নিয়ে যায় হোস্ট যদি চেয়ারে বসে থাকে আর যদি আমার চেয়ার না দেয় বসতে, আমি কি করতে পারি? চরম বেয়াদবি, চরম বেয়াদবি। উনি যখন আইসা চেয়ারে বসলেন, ওনাকে পরে ডাইকে আনছে। এই উপদেষ্টা সরকার হওয়ার পরে জানি না কি কারণে ওনাকে ডাইকে আনছে, সবাই ওনার বিরুদ্ধে কথা বলছে। আমি একমাত্র লোক বোধ হয়, আরো অনেকেই ওনার পক্ষে কথা বলছি। আমি বলছি দেখি না উনি আসছে, কি কাজে আসছে, কেন আসছে, দেখি না কি করে। আমি মুস্তফা সরওয়ার ফারুকী সাহেবের কথা বলছি। এখনো দৃশ্যমান হয় নাই উনি চেয়ারে বসার পর কি কাজ করছে। অপেক্ষায় আছি দেখার জন্য, কিন্তু কি দেখবো? আর কি কিছু আশা করা যায়? অপেক্ষা কি আরো করতে হবে? না, আর অপেক্ষা করতে হবে না। এমন একটা দৃশ্য দেখে ফেলছি, যে দৃশ্য দেখার পর আর আমি কিছু আশা করি না, আমি আর কিছু আশা করি না। একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা খুব দেখবেন না, বলছেন না এই জায়গাটা লাগবে, এই জায়গাটা লাগবে। এত খারাপ লাগতেছিল আমার। উনি কেন যে এটা মাইনা নিলেন আমি জানি না। এইটা কি বৈষম্য আন্দোলন? আপনারা তো বৈষম্যের একদম প্রথম সারির লোক। আপনারা সবাই চেয়ারে বসে রয়েছেন। সলিমুল্লাহ স্যার, আরো অনেক স্যার, অনেক মুরব্বী, অনেক জ্ঞানী লোক, ওনারা পিছনে দাঁড়ায় রয়েছে, আপনারা সামনে বসে রয়েছেন, চাদর গায়ে লাগায়া ছবি তুলছেন, ফটো সেশন করছেন। কেন ওই চেয়ার থাকবে? কেন মঞ্চে ওই চেয়ার থাকবে কেন? ফারুকী স্যার, আপনি কেন চেয়ারে বসে ছিলেন? আপনি কেন লাভ দিয়ে উঠে দাঁড়ায় গেলেন না? আরে আমার স্যার পিছনে, আমি তার সামনে বসে রয়েছি, এটা কোনো কথা? দাঁড়ায় গেলে কি আপনি চাকরি থাকতো না? উপদেষ্টা থেকে আপনি সরাই দিত, যদি সরাই দিত না আপনি হিরো হয়ে যেতেন, হিরো হয়ে যেতেন। আপনি এই ছবিটা আপনি বারবার দেখবেন, আপনার প্রোফাইলে দিয়ে রাখেন, কভার পেজে দিয়ে রাখেন, মনে করার জন্য আপনার কত বড় ভুল করছেন। দেখতে ভালো লাগে? একদমই না, একদমই না। স্যার দাঁড়ায় রয়েছে, আপনার স্যার দাঁড়ায় রয়েছে, আপনি চেয়ারে বসে রয়েছেন। আর তারা এটা অ্যারেঞ্জ করছে আমি জানি না। এরপরে যদি কোনো মঞ্চের মধ্যে এরকম চেয়ার দেখি, সত্যি কথা জানেন, গালাগালি আসবে, মুখে গালাগালি আসবে, যা যা বলে কন্টেন্ট বানাবো। হ্যাঁ, সাবধান করে দিলাম। এরকম দৃশ্য দেখতে চাই না। চরম বেয়াদবি, চরম বেয়াদবি। এরকম বেয়াদবি মাইনে নিন না। কিসের প্রটোকল, কিসের আইন কানুন? লাভ দিয়ে দাঁড়ায় যেতেন, স্যার আপনি বসেন, আর উনি যদি বসতেন না যে আপনি দাঁড়ায় যেতেন, সবাই দাঁড়ায় যাওয়া উচিত ছিল, সাবধান, আগামীতে যেন মঞ্চে কোনো চেয়ার না দিচ্ছি। অনেক উত্তেজিত, কারণ মাইনা নিতে পারি না, সত্যিটা মাইনা নিতে পারি না। কেমন হয়ে গেছেন আপনারা? মানুষের মন বুঝেন না, সেন্টিমেন্ট বুঝেন না। আপনাদের কি বিন্দুমাত্র জ্ঞান নাই? ভয় মুরব্বী মানবেন না। তবে সোশ্যাল মিডিয়াতে এই বইমেলার ডাস্টবিন নিয়ে একটা চমৎকার বিষয় আমাদের নজরে পড়েছে। এতদিন যারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে দাঁড়াতে পারেনি, কোনো ছুতো পাননি, কোনো কারণ খুঁজে পাননি, সে হাসিনার দোসররা এবার ভুলে হোক অনিচ্ছায় হোক
নিজের চরিত্র বা নিজের পরিচয় প্রকাশ করে ফেললেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সাবেক কলিগ, আমরা চ্যানেল ওয়ানে যখন চাকরি করতাম একসাথে করেছিলাম, পরবর্তী সাংবাদিকতা ছেড়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হন এবং শিক্ষক হওয়ার পর পুরো সময়টা তিনি দেশের বাইরে শিক্ষা ছুটিতে ছিলেন, অর্থাৎ পিএইচডি বা উচ্চতর ডিগ্রির জন্য তিনি বাইরে ছিলেন। তার স্ত্রী গণমাধ্যম কর্মী, তাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে আমার একসময় ভালো সখ্যতা ছিল। তাকেও দেখলাম পোস্ট করেছেন শেখ হাসিনার পক্ষে। তিনি প্রশ্ন তুলেছেন রুচি, তিনি বলেছেন মানসিকভাবে যারা এই কাজ করেছে তারা মানসিকভাবে অসুস্থ। এবং আসিফ নজরুলের শাশুড়ি শাওন, হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, তিনিও এটা নিয়ে কটাক্ষ করেছেন। একে একে অনেককে দেখছি মানে যারা আওয়ামী দোসর বা ফ্যাসিস্টদের অনুসারী, তারা অনিচ্ছা হলেও এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ফেসে যাচ্ছে। যে মহিলার হাতে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল, গুম হলো, খুন হলো, ক্রস ফায়ার হলো, যিনি আয়নাঘর বানিয়ে বাংলাদেশে একটা গুণিতনামা কারাগার বানালেন, যিনি বাশার আল আসাদের মতো মানুষকে গুম করে নির্যাতন করে হত্যা করেছেন, যাদেরকে তুলে নেওয়ার পর আজ পর্যন্ত আর হদিস পাওয়া যায়নি, এই দেশটাকে ভয়ঙ্কর দিকে যিনি নিয়ে গেছেন, সেই মানুষের বিরুদ্ধে একটা প্রতিবাদ হলো ডাস্টবিন। এটাকে নিয়ে তারা সমালোচনা করছে। বিগত 15 বছর তিনি যে এত খারাপ কাজ করেছেন এই বিষয়গুলো নিয়ে এরা কেউ কথা বলেনি, এদের এতটুকু গায়েও লাগেনি। কিন্তু যখন ওই নারীকে নিয়ে একটা কি বলবো যে ডাস্টবিন বানানো হলো, পৃথিবীর সব দেশে যে দেশগুলোতে গণতন্ত্রের চর্চা হয়, আপনি কি জানেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে ছবি এঁকে, খালি গায়ে ছবি এঁকে প্রতিবাদ করা হয়েছে তার বিরুদ্ধে। আপনি কি জানেন ইংল্যান্ডে প্রধানমন্ত্রী জেমস ক্যামেরুনকে নিয়েও এরকম কটাক্ষের ছবি আঁকা হয়েছে। আপনি কি জানেন উন্নত দেশগুলোতে বিক্ষোভ করে কারো গায়ে ডিম মারা যায়, পানি মারা যায়, সাইড থেকে গালাগাল করা যায় গায়ে টাচ না করে। শেখ হাসিনা যখন ইংল্যান্ডে যেতেন তখন তার গাড়িতে ডিম ছুঁড়ে মারা হতো, কাউকে গ্রেফতার করতে পারতো না, কারণ সে দেশে আইনগুলো আছে, তারা গণতন্ত্রের একদম উচ্চ শিখরে বসে আছে। তো যিনি এত মানুষ মারলেন, এত মায়ের বুক খালি করলেন, এত সন্তানকে এতিম করলেন, যিনি পিলখানায় হত্যাকাণ্ড ঘটালেন, যিনি হেফাজতের আলেম হত্যা করলেন, যার হাতে রক্তের দাগ একদম লেগে আছে, সার শরীরে রক্তের দাগ লেগে আছে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ ডাস্টবিন তৈরি করা হলো আর তাদের গায়ে লেগে গেল। বুঝতে পারছেন কাদের মানসিক চিকিৎসা প্রয়োজন, কাদের রুচির সংকট তৈরি হয়েছে। যারা পতিতাপাড়া থেকে উঠে এসে রুচির প্রশ্ন করেন, আমি মনে করি তাদের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত, আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। এরা এই দুঃসাহস করে কি করে? একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে দাঁড়িয়ে আবারও নতুন করে সেই ফ্যাসিস্টদেরকে স্টাবলিশ করতে চাইছে। এটা খুব ভয়াবহ ব্যাপার। শাওন আসিফ নজরুলের শাশুড়ি বলে বা হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী বলে তাকে আপনারা ছেড়ে দিবেন? এর চেয়ে সম্মানিত, এর চেয়ে বড় মাপের লোকেরাও কিন্তু জেলে আছে। শাওনের মতো একটা মামুলি নারী রাষ্ট্রকে এই প্রশ্ন করতে পারে, প্রফেসর ইউনুসকে কটাক্ষ করতে পারে? আমি দেখলাম সে আমার কলিগের স্ত্রী, যার নামটি আমি তুলতে চাচ্ছি না, তার প্রতি সম্মান রেখে, প্রয়োজনে নামটি বলা লাগলে বলবো, তিনি প্রফেসর ইউনুসকে যে কটাক্ষ করে ভিডিও বানাচ্ছেন তার ইউটিউব চ্যানেলে, আমি অবাক হচ্ছি। তার স্বামী এখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, যদিও দলীয় বিবেচনায় হয়েছেন এমনটিও শোনা গেছে, আমি জানি না কতটুকু সত্য। তার প্রতি রেসপেক্ট থেকে আমি তার নামটা বলছি না, কারণ তাকে আমি পছন্দ করতাম বা করি এখনো। আমার প্রশ্ন হলো এই সরকার আর কত নমনীয় থাকবে এদের ব্যাপারে? যাদের ন্যূনতম লজ্জাবোধ নেই, যারা অজস্র মানুষকে হত্যা করিয়ে নীরব ছিল, যারা এই সরকারকে, যেসব সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, বিভিন্ন পেশাজীবীরা শেখ হাসিনাকে বা শেখ হাসিনার চামচামি করে তাকে হুজুর হুজুর করে এই জায়গায় এনেছে, ফ্যাসিস্ট বানিয়েছে, শুধু শেখ হাসিনার বিচার হলে হবে? তাদের বিচার হতে হবে না? শেখ হাসিনাকে ফ্যাসিস্ট কারা বানিয়েছে? আমাদের সাংবাদিকরা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের রাজনীতিকরা, আমাদের ব্যবসায়িকরা, আমাদের আমলারা, আমাদের পুলিশরা, আমাদের সশস্ত্র বাহিনী, সবাই মিলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। শুধু শেখ হাসিনার বিচার হবে, এদের হবে না? আমরা কি দেখলাম চট্টগ্রামে আমাদের নেভি সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা করেছে। আমরা কি দেখলাম আসামি ধরে পাবনার সুজানগরে, আমি সেই ভিডিও দেখলাম, পুলিশ দাঁড়িয়ে আছে, মানে পুলিশ গাড়ির মধ্যে বসে আছে, কয়েকজন হাতে গোনা কয়েকজন লোক এসে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল জোর করে পুলিশের কাছ থেকে। আপনি কি মনে করেন এখানে পুলিশের ইন্ধন নেই, পুলিশের সহযোগিতা নেই গোপনে? রাষ্ট্রের প্রতিটি পদে পদে পুলিশ যারা বা বড় বড় জায়গায় যারা বসে আছে এখন তারা আওয়ামী লীগের লোক, ফ্যাসিস্টদের লোক, মোটা অঙ্কের টাকা দিয়ে টিকে গেছে। যারা এখন রাষ্ট্র কন্ট্রোল করছে তাদেরকে মোটা বান্ডিল দিলে তারা সব ভুলে যাচ্ছে। সো ফ্যাসিস্টদের দোষরা সেখানে বসে আছে, তাই তারা এখনো বহাল তবিয়তে আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ লিফলেট বিতরণ করেছে, আওয়ামী লীগের পেজগুলো দেখা যাচ্ছে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও তারা এই কাজগুলো করছে। আর এই কাজগুলো করে দিচ্ছে কারা? আমাদের উপদেষ্টারা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তার মানে এই রাষ্ট্রকে আবারও ফ্যাসিস্ট রেজিমের হাতে তুলে দেওয়ার জন্য নেপথ্যে কেউ না কেউ কাজ করছে, এবং সেটা আমাদের নাকের ডগায় আমরা দেখছি, বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। দর্শক, শাওন বলি বা এরকম যারা সুশীল সেজে আছেন ফ্যাসিস্টদের দোষরা, যদি তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেন, তারা আগামী দিন অনেক বড় রকম ঝামেলা তৈরি করবে। আমি মনে করি বইমেলাতে
যে ডাস্টবিন তৈরি করা হয়েছে, পৃথিবীর উন্নত দেশে এই চিত্রগুলো আছে, যারা জানেন না তারা হয়তো প্রশ্ন তুলেছেন। এটা খুব মামুলি প্রতিবাদ, গণতান্ত্রিক উপায় এই প্রতিবাদটি। রাজনীতির মাঠে এটাই সম্ভবত সর্বোচ্চ সুযোগ জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতায় বসা চরমোনাই টিমের একটা বড় ধরনের স্টেক হোল্ডার হিসেবে কানেক্ট হওয়া, পাশাপাশি হেফাজত ইসলাম নিজেদের অসংখ্য এমপি বানানোর এই সুযোগ আর আসবে না। তবে এটা আসলে কতটুকু রাস্তাটা সহজ হবে? বাংলাদেশে ইসলামের রাজনীতি অথবা ইসলামপন্থী রাজনীতি অথবা কোরআনের আইন আমরা কারা কারা চাই? এখন প্রশ্ন আছে, এই যে আমরা চাই দেশে কোরআনের আইন চালু হলে মানে আমার আপনার হাতগুলো ঠিক থাকবে তো, পিঠের চামড়াগুলো ঠিক থাকবে তো? যেই পরিমাণ পরকিয়া জেনা এই দেশে চলে, মাটির মধ্যে গাড়ায় গাড়ায় ঢিল মারা শুরু হলে কি হবে আপনি ভাবেন তো? চাবুক দৌড়া পড়লে, জিব্বা কাটা শুরু হইলে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত এগুলোই করতে হবে, কোরআনের আইনে এগুলোই আছে। আমরা অনেকে চাই, আবার অনেকে হয়তো এমনি চাই, কিন্তু কার্যকর হলে কারোর কাছে ভালো লাগবে না। যাই হোক, আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার খুবই বড় একটা সুযোগ হয়েছে, আর এই কাজটা করছে এখন জামাত। একদিকে পাকিস্তান বিএনপিকে গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে, অপরদিকে জামাত বিদেশি শক্তির উপর সম্ভবত এখন নির্ভর থাকতেছে না, দেশীয় যা আছে তা নিয়ে এই কাজ করছে। গেল কয়েকদিন আগে জামাতের চিরশত্রু ছিল চরমোনাই, খেয়াল আছে তো? চরমোনাইয়ের যিনি প্রধান আছেন ওনার সাথে জামাত আমিরের একটা সাক্ষাৎকার হয়েছিল, এরপর আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আবার যেখানে গেছেন। তবে ওনার যাওয়াটা খুব বেশি ফায়দাজনক হয় না, কারণ তখনই চরমোনাইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যদি ইসলামিক দলগুলো একত্রিত হইয়া একটা নির্বাচন করার সুযোগ থাকে তাহলে তারা ইসলামিক দলগুলোর সাথে ভিড়বে। ফাইনালি সেটাই হতে যাচ্ছে। আপনার আমরা যদি দেখি, দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও গত 21শে জানুয়ারি বরিশালের চরমোনাই গিয়ে ইসলামী আন্দোলনের আমির মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেছিলেন জামাতের আমির। তখন সেখানেই আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জোটের প্রয়োজনীয়তা তারা অনুভব করছেন, যে ক্ষমতায় যাইতে হলে আমাদেরকে এক হইতে হবে। আরো বড় বাক কারা আছে আপনার সেখানে আছে, আমরা যদি দেখি যে কওমি মাদ্রাসা ভিত্তিক নিবন্ধিত 4 দল, ইসলামী আন্দোলন, বাংলাদেশের খেলাফত মজলিস এবং জমিয়ত উলামায়ে ইসলাম, তারপরে হেফাজত ইসলাম, আরো যারা আছেন তারাও আপনার কিন্তু আস্তে আস্তে জামাতের দিকে যেন কানেক্টিভিটি হয় বা এই দলগুলো একত্রিত হয় চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাতের আমির ডক্টর শফিক। এমন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফতের বৈঠক হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক আসনে ইসলামিক দলগুলো একক প্রার্থী করার চিন্তা ভাবনা করছে। ইসলামিক ও দেশপ্রেমিক দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হলেই শুধুমাত্র ক্ষমতায় যাওয়া সম্ভব, এটা কিন্তু বাস্তব। ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ তিনি বলছেন যে তার সভাপতিত্বে এখানে বাংলাদেশ খেলাফতের মহাসচিব মাওলানা জালালউদ্দিন, যুগ্ম মহাসচিব, তারপর আরো ইসলামী আন্দোলনের এখানে অনেক নেতাকর্মীরা ছিলেন। জামাতের নেতৃত্বে এখন একটা নতুন শক্তি যেটা ট্রাই করতেছে যে বিএনপির বিপরীতে এইবার রাষ্ট্র ক্ষমতায় যাইতে হইলে একটা দলের সাপোর্ট দরকার, মানে একটা পন্থী, সেটা হচ্ছে ইসলামপন্থী। আবার অমুসলিম ভোটারদের জন্য তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন, নানান ধরনের তারা পজিটিভ বার্তা দিচ্ছেন এবং কি বলছেন যে কোনোভাবেই লুটপাটকারীদের আর রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া হবে না, তো আওয়ামী লীগ তো আসবেই না বা সুযোগও নাই, তাহলে বিএনপি পাশাপাশি ইসলামিক ভাবধারায় বাংলাদেশকে চালাবেন, অনেক ধরনের বক্তব্য তারা দিচ্ছেন এবং কি তাদের যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে মার্কেটে। তো আপনার কি মনে হয় যে জামাত আমিরের যে ম্যাটিকুলাস প্ল্যান এটা কাজে দিবে, নাকি জনগণ নির্বাচন আসলে গণহারে ধানের শীষে ভোট দিবে? দর্শক, বানর যখন চিপায় পড়ে তখন আর কলা খায় না। বানর যখন আবার সুযোগ পাবে আপনার ঘাড়ে উঠবে, ঘাড়ে উঠে আপনার ঘাড় মচকিয়ে দেবে। এটা হলো বানরের নীতি। আওয়ামী লীগের নীতিটা ঠিক বানরের মতো বলেই আমি মনে করছি। আজকে জেলখানা থেকে ফারুক খানের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফারুক খান কি করে জেলখানা থেকে ফেসবুক পোস্ট দিলেন সেটা হলো এখন জেলখানায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের সময়। আজকে যেই বিষয়টা নিয়ে তিনি কথা লিখেছেন আমি আপনাদের সামনে ইত্তেফাক থেকে তুলে ধরছি। সাবেক বেসরকারি পরিবহন ও পর্যটক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর প্রোফাইলে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন তোলা হয়েছে কারাগার থেকে তিনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস লেখলেন। উল্লেখ, গত বছরের অক্টোবরের 14 তারিখ দিবাগত রাতে তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে র্যাব গ্রেফতার করে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন। ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি কি লিখেছেন অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের 4 দেয়ালে আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায় অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনার নেত্রী মেনেছিলাম, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। শেখ হাসিনাকে দোষারোপ করছে এখন, যখন না শেখ হাসিনা পালিয়ে গেছে উনি ধরা পড়ে কারাগারে গিয়েছেন। এর আগে উনি কি করেছেন সেইগুলো হলো বিবেচনার বিষয়। সেজন্য আমি বলছি, বানর চিপাই পড়লে কলা খাওয়া বন্ধ করে সুযোগ পেলে আপনার ঘাড় মুচকিয়ে দেবে। এবার যা লিখেছে আমি লেখাটা শেষ করছি আপনাদের সামনে। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওনার এই লেখার শেষে এই কথাটি লিখেছেন এই ফারুক খানের বড় ভাই আজিজ খান। আপনারা জানেন যে কুইক রেন্টালের নামে
বাংলাদেশের টাকাগুলাকে লুপাট করে সিঙ্গাপুরে গিয়ে সে সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় নাম লিখেছেন, তখন ফারুক খান ছিলেন বাংলাদেশের মন্ত্রী। বাংলাদেশের মন্ত্রীর ছোট ভাই আর বড় ভাই হলেন কুইক রেন্টালের। যত দুর্নীতি হয়েছে বিদ্যুতের নামে, যত প্রকল্প বাংলাদেশে হয়েছে, ব্যাংকগুলাকে খালি করে বিদ্যুৎ খাতে যত বিনিয়োগ হয়েছে, সব টাকা এই ফারুক খান, আজিজ খান দুই ভাই মিলে যৌথভাবে কোম্পানি করে, বড় ভাই যেহেতু অবসরপ্রাপ্ত তাই বড় ভাই ব্যবসায়ী আর ছোট ভাই রাজনীতিবিদ, দুই ভাইয়ের এই টাকা দিয়ে দুই ভাই এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় আছে। এখন কেরানীগঞ্জ কারাগার থেকে যাতে করে বের হতে পারে, আর বের হওয়ার জন্য মায়া কান্না বিএনপি জামাতের মানুষের ভিতরে মায়া লাগানোর জন্য হাসিনাকে চাই না, তার বাপের আওয়ামী লীগ চাই। তাই বাপ কি করেছিল 72 থেকে 75 বাংলাদেশের সিনিয়র সিটিজেনরা জানেন, আমরা দেখি নাই কিন্তু সিনিয়ররা দেখেছে। বাপের যেই দুঃশাসন ছিল, যারা বাপের দুঃশাসন দেখেছে তারা বলে মেয়েরটা নাকি কিছুই না। তাহলে ফারুক খান কোনটা চা? আগের শেখ মুজিবের দুঃশাসন চা, বর্তমান মেয়ের দুঃশাসন তিনি চান না, কারণ মেয়ের সময় তো উনি জড়িত, আর বাপের সময় হয়তোবা ওনার বাপ দাদারা, ফারুক খানের বাপ দাদারা জড়িত ছিলেন শেখ মুজিবের বিগিনিং, যখন 72 থেকে 75 শেখ মুজিব মানুষের সাথে মানুষের গার মচকিয়ে দিয়েছিলেন, মানুষ হত্যা করেছিলেন, এবং বিরোধী দল না রেখে মাত্র 4টা পত্রিকা রেখে সকল পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। সেই শেখ মুজিবের দিনকাল আবার ফিরত চা ফারুক খান। এটা হলো আরেকটা শয়তানি। মেয়েকে চাই না, বাপকে চাই। মেয়ের এগুলা খারাপ, বাপের গুলা ভালো ছিল। পায়খানা শুকনাটা যেরকম পায়খানা, ভিজাটাও সেরকম পায়খানা। ওই পুরাতন পায়খানা সামনে আসার সুযোগ বাংলার মাটিতে তাদেরকে দেওয়া হবে না। আর ফারুক খানের কুইক রেন্টালের টাকা যতদিন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফেরত না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত থেরাপি ফারুক খানের উপর চালিয়ে যেতে হবে। ফারুক খানদের মতো যারা বাংলাদেশের টাকা লুপাট করে দেশের বাইরে বাণিজ্যের নামে সৌদাগর সেজেছেন, তাদের এই টাকা ফেরত আনা পর্যন্ত আমরা চাই গরম গরম থেরাপি যেন কন্টিনিউ সকল মন্ত্রী আমলা যারা জেলের ভিতরে আছেন তাদের মধ্যে চালানো। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারত এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।